প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্কুল তো এখনো খুলছে না, আমরা আশায় আছি কবে খুলবে, কিন্তু আমরা এখনো শিওর হতে পারছি না কবে স্কুল খুলবে। তো গোটা বিশ্বব্যাপী সব ছাত্রছাত্রীরা কিন্তু এইভাবেই অনলাইনে পড়াশোনা করছে। তো আমরাও যতটা পারছি এভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আগের দিন আমরা বৃত্তে পরিধি সম্বন্ধে জেনেছিলাম এবং পরিধি কী করে নির্ণয় করতে হয় তার ফর্মুলাও জেনেছিলাম। আজকে আমরা লেসন 18 অর্থাৎ 18 নম্বর অধ্যায়ে বৃত্তের ক্ষেত্রফল সম্বন্ধে জানার চেষ্টা করব। তো বৃত্তের ক্ষেত্রফল, তো আগের দিনে আমরা কি করেছি যে বৃত্ত কাকে বলে সেটা জেনেছি। এটা হচ্ছে একটা বৃত্ত, এবং পরিধি কাকে বলে সেটাও জেনেছি। পরিধি হচ্ছে 4-5টা গোলা, মানে এটা হচ্ছে পরিধি, এটা হলো পরিধি। আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে যে এই বৃত্তাকার অংশটা যতটুকু জায়গা জুড়ে আছে, অর্থাৎ এই শেডের যে জায়গাটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। ভালো করে জানতে হবে ব্যাপারটা, কোনটা ক্ষেত্রফল কোনটা পরিধি। তো এরকম অনেক এক্সাম্পল তোমরা জানো, যে হয়তো দেখা গেল গোল আকারের একটা পুকুর আছে, সেই পুকুরটার কতটা জায়গা জুড়ে আছে, তাহলে এই গোটা জায়গাটাই হলো তার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল কি করে নির্ণয় করব সেই ফর্মুলাটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো এখন দেখো যে আমি এখানে কি করেছি, দুটো বৃত্ত প্রথমে এঁকে নেবে, চার্ট পেপারের উপর দুটো বৃত্ত এঁকে নেবে, যে কোনো ব্যাসার্ধের বৃত্ত এঁকে নিয়ে সেই চার্ট পেপারটাকে, যেখানে আমি যেটা এখানে দিয়েছি একই রকমভাবে এখানে এরকম একটা সাদা কাগজের মধ্যে একটা বৃত্ত এঁকে নেবে যে কোনো ব্যাসার্ধের, এবং সেই দুটো আঁকবে। দুটো এঁকে নিয়ে একটা গোল অবস্থাতেই রাখবে, আর একটা কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। আর একটাকে কেটে কেটে নিয়ে এরকম আরেকটা চার্ট পেপারের উপর বসাবে। তো এটা আমি কি করে করেছি সেটা দেখো। আমি এখানে 7 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকেছি। এখন তারপরে সেই বৃত্ত এঁকে এই বরাবর কেটে নিয়েছি গোল করে। তারপরে কি হচ্ছে যে ঠিক মাঝখানে একটা ভাঁজ দিয়েছি। তারপরে কি করবে, আবার মাঝখানে এবার আবার ভাঁজ করবে, তারপরে এবার আবার একটা ভাঁজ করবে, তারপরে এবার আবার একটা ভাঁজ করবে। তাহলে এরকম একটা ভাঁজ যুক্ত অংশ আমরা পাচ্ছি। এবার এই ভাঁজগুলো খুলে দাও। খুলে দিলে কি হবে, এখানে ভাঁজ অবস্থায় আমরা 16টা অংশ পাবো, 16টা ভাগে বিভক্ত একটা বৃত্তকে আমরা পাবো। তো এই ভাগগুলোকে আমরা কি করব, দাগ টেনে নিয়ে কি করেছি, এখানে আমি যে অর্ধেকটা নীল রং করেছি আর অর্ধেকটা লাল রং করেছি। তো এগুলো এখানে এই একই জিনিস আমি এখানে দেখো, এখানে আমি আঠা দিয়ে এখানে আটকে রেখেছি, এটাও তাই। তো একটা বৃত্ত এখানে বসানো আছে, আর আরেকটা বৃত্ত থেকে এগুলো সব কেটে 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 একটা চার্ট পেপারের উপর আমি বসিয়ে নিয়েছি। টোটাল ভাগ হচ্ছে 16টা। তো 16-র মধ্যে দেখো এখানে 8টা আছে, উপরেও কিন্তু 8টা আছে, 8 8 16। অর্থাৎ এখানে কি হচ্ছে, এই বৃত্তের যা ক্ষেত্রফল হবে সেটা কিন্তু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এটাকে কেটে আমি এখানে বসিয়েছি, দেখতে কিন্তু অনেকটা আয়তক্ষেত্রের মতোই লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা আয়তক্ষেত্র নয়। এখানে দেখো এই যে দৈর্ঘ্য যেটা, সেটা কিন্তু সরলরেখায় নেই, একটু একটু কার্ভ আছে। তো এগুলো সাধারণত এসে বৃত্তের এই অংশগুলো কেটে নেওয়ার ফলে এই যে এই পার্টগুলো তো সরলরেখা না, একটু বক্ররেখায় আছে। তাহলে এগুলোকে বসানোর পর এটাকে দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতোই লাগছে। তাহলে এই বৃত্তের মোট ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে দুটোই সমান হবে, এবং সেখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাব। তো এইখানে দেখো যে এই যে দৈর্ঘ্য, তাহলে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হবে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য মানে এটা হচ্ছে কি, টোটালটা হচ্ছে 16, 16-র অর্ধেক, তার মানে হচ্ছে
বৃত্তের পরিধির অর্ধেক সমান অর্ধেক হাফ অফ বৃত্তের পরিধি, হাফ অফ বৃত্তের পরিধি। তো এইখানে দেখো বৃত্তের যে পরিধি তার অর্ধেকটা লাল। তো ধরি, এখানে ধরে নেই, ধরি বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, এটা ধরে নিয়েছি আমরা। তাহলে এখানে কি হচ্ছে, হাফ অফ বৃত্তের পরিধির ফর্মুলা তোমরা আগের দিনে জেনেছো 2 পাই আর, অর্থাৎ কেটে গেল হলো তোমার পাই আর একক। তাহলে এটা গেল তোমার দৈর্ঘ্য, এটুকুটা দৈর্ঘ্য। আর প্রস্থ তো জানো এটুকুটা কত, এটুকুটা হচ্ছে আর, প্রস্থ হচ্ছে আর, এটুকুটা আর। তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা প্রস্থ তাহলে কত হলো, প্রস্থ ইকুয়াল টু আর একক। অতএব বৃত্তের ক্ষেত্রফল, আগে বলেছি তোমাদের বৃত্তের ক্ষেত্রফল যা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই হবে। বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে দেখো পাই আর, পাই আর, আর প্রস্থ হচ্ছে এখানে আর। তাহলে কত হলো, পাই আর ইন্টু আর মিলে হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হবে বর্গ একক। তাহলে এই ফর্মুলাটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটা খুব ভালো করে মনে রাখবে। এটা দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করব, যত অঙ্ক আছে সবসময় কাজে লাগাতে হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আবার পরিধির সূত্রটাও অনেক সময় কাজে লাগবে 2 পাই আর। তাহলে বুঝতে পারছো, এইভাবে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল হাতে কলমে আমরা প্রুফ করতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমরা যেটা করব, বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। তো এখানে দেখো বৃত্তচাপ কাকে বলে সেটা একটু আমাদের জানতে হবে। বৃত্তচাপ হচ্ছে যে পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর মাঝের যে অংশটুকু বা যে দূরত্বটুকু, সেটাই হচ্ছে বৃত্তচাপ। এই যে ধরো এখানে এ বি, এটুকুটা বৃত্তচাপ, বা যে কোনো জায়গায় যে কোনো দুটো জায়গার যে দূরত্ব নাও, যতটুকু অংশ নেবে সেটাই হচ্ছে বৃত্তচাপ। তো এখানে এ বি এটা হচ্ছে কিন্তু বৃত্তচাপ, আর এটা হচ্ছে বৃত্তচাপ। আর বৃত্তকলা কি, বৃত্তকলা হচ্ছে যে ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ যে রিজিয়ন বা অঞ্চলের সৃষ্টি করছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে বৃত্তকলা। এখানে দেখো এ ও বি, এই যে এতটুকু একটা অঞ্চল তৈরি হচ্ছে বা এই এতটুকু অংশ, বৃত্তের একটা অংশ, সেটাকে বলছি আমরা কিন্তু বৃত্তকলা। এখানে বৃত্তকলা হচ্ছে এ ও বি, এ ও বি এই যে অঞ্চলটা, সেটাকে বলছি আমরা বৃত্তকলা। এই যে এখানে দেখো, এটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে বৃত্তকলা। এখানে 16টা অংশে ভাগ করা আছে। এই যে নীল অংশ, এটা একটা বৃত্তকলা, লাল নীল এগুলো এক একটা কিন্তু বৃত্তকলা, এটা 16টা কলায় বিভক্ত। তো এই এখন আমরা এই বৃত্তচাপের দৈর্ঘ্য কি করে বের করব সেটাকে আমরা এখন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তো এখানে দেখো এ বির দৈর্ঘ্য আমরা কি করে বের করব। তো একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে বৃত্তচাপ এবং সেই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, এই দুটো কিন্তু পরস্পর সরল অনুপাতে আছে। অর্থাৎ যদি এই বৃত্তচাপ এ বি বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোণে কোণ সৃষ্টি করে, তাহলে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য এবং থিটা পরস্পর সমানুপাতিক। অতএব আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে দেখো যে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এবং বৃত্তচাপ এ বি সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এ বি এর, আমাদের এটাই বের করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য। এখানে বৃত্তচাপ হচ্ছে এ বি এর দৈর্ঘ্য বাই গোটা পরিধি, বৃত্তের পরিধি,
বৃত্তের পরিধি। আচ্ছা, বৃত্তের পরিধি যদি আমরা আর ধরি, মানে ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে পরিধি ইকুয়াল টু হচ্ছে তোমার 2 পাই আর। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে এবি যে বৃত্তচাপটা আছে, এবি যে বৃত্তচাপটা আছে, সেই বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ করেছে ধরে নিয়েছি আমরা, সেই কোণটা হচ্ছে থিটা। আর বৃত্তের পরিধি কেন্দ্রে কত ডিগ্রি কোণ করেছে, টোটাল এক পাক ঘোরা মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, তাহলে ডিগ্রি লেখার এখানেও দরকার নেই। তাহলে এবির দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি ইকুয়াল টু থিটা বাই 360। অতএব আমাদের বের করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য, 1 নম্বর চাপ বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ এ বি বৃত্তচাপ ইকুয়াল টু থিটা বাই 360 ইন্টু, এটাকে এবার নিয়ে যাও 2 পাই আর। বৃত্তচাপের পরিধি, বৃত্তের পরিধি লেখার দরকার নেই। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে, এটা অনেক অঙ্ক করতে গিয়ে এগুলো লাগবে। এবার দেখো বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকুটা কতটা আছে, কতটা জায়গা জুড়ে আছে। তোমাদের আগে দেখিয়েছিলাম যে এই লাল অংশটা মোট বৃত্তের কতটা অংশ, এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। আচ্ছা, এখানে দেখো একই নিয়মে যে কি করবে, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার পাই আর স্কয়ার, ইকুয়াল টু কি, এ ও বি বৃত্তকলার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই বৃত্তকলাটা, থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, থিটা। আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ বৃত্তটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 360 ডিগ্রি, 360। অতএব এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা বাই 360 ইন্টু পাই। এটাও যেন মুখস্থ রাখবে, খুব সহজ। ক্ষেত্রফল হলে তোমার পাই স্কয়ার হবে, পরিধি মানে দৈর্ঘ্য বের করতে গেলে পরিধিটা করতে লাগবে। তাহলে এই সূত্র দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। এখান থেকে বিভিন্ন রকম পিকচার দেওয়া থাকে, সেই পিকচার থেকে তোমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে দেওয়া থাকে, বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে দেওয়া থাকে। তাহলে এই সূত্র দুটো ভালো করে মনে রাখবে। এবার আমরা একটু অঙ্কের দিকে যাই। আচ্ছা, তোমরা পেজ নাম্বার 259 পেজ বের করবে। 259 পেজের 1 নম্বর অঙ্কটাই দেখো। প্রথমে 1 নম্বর অঙ্কটা কি বলছে, যে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলো। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে। অর্থাৎ এখানে দেখো এই জায়গায় খুঁটি পোতা আছে মনে করো, হ্যাঁ। এবার গরুকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। এখন এই গরু এখানে আছে মনে করো, সে কি করবে, যতটা দূরে, সর্বোচ্চ যতটা দূর পর্যন্ত ঘাস খেতে পারে সেখানে ঘুরে 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 এতটা জায়গা পর্যন্ত সে ঘাস খেতে পারবে। তাহলে এইটুকু জায়গা জুড়ে সে ঘাস খেতে পারবে। তার মানে কি বের করতে বলেছে এখানে, সেই বৃত্তাকার জায়গাটা ক্ষেত্রফল বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে দড়ির যা দৈর্ঘ্য হবে, সেই দড়ির দৈর্ঘ্যটাই হচ্ছে সেই এই বৃত্তটা ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। অতএব গরুটি সবচেয়ে বেশি ঘাস খেতে পারবে কত বর্গমিটার জুড়ে, হ্যাঁ, সবচেয়ে বেশি ঘাস খেতে পারবে কত জায়গা জুড়ে, ঘাস খেতে পারবে কত জায়গা জুড়ে। তাহলে এটার উপর ক্ষেত্রফল যতটা হবে তার ততটুকু, পাই ইন্টু আর মানে হচ্ছে তোমার 2.1 এত বর্গ একক, অর্থাৎ এত বর্গ মিটার। এটুকুটা হচ্ছে তোমার কত, এই দড়িটার দৈর্ঘ্য 2.1 মিটার।
আচ্ছা, এত বর্গ মিটার, এত বর্গ মিটার জায়গা জুড়ে ঘাস খেতে পারবে। মানে 22-এর পাই মানে 22-এর 7, 3 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 7 3 7 21, তাই তো। তাহলে 22 ইন্টু 3 × 3, 3 × 6। এবার 0.63 কে 22 দিয়ে গুণ করো, 3 × 6, 1 6 × 12, 3 × 6 6 × 12, 6 8 3 1, তার মানে হচ্ছে 13.86 বর্গ মিটার। এটা সহজ অঙ্ক, একটা ছোট্ট সহজ অঙ্কই আমরা প্রথমে করলাম যে কতটা জায়গা জুড়ে খেতে পারবে, এইটুকু ফুটার জায়গাটার ক্ষেত্রফল আমরা বের করলাম, সেটা হচ্ছে 13.86 বর্গ মিটার। এইটুকু জায়গা জুড়ে গরুটা ঘাস খেতে পারবে। এবার দেখো এরপরের অঙ্কগুলো সহজই আছে, সব অঙ্ক তো এখানে করা যাচ্ছে না, তোমরা বাদ বাকি যেগুলো করা হচ্ছে না সেগুলো তোমরা বাড়িতে করবে। আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা দেখো। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে? আচ্ছা, তাহলে বৃত্তাকার খেলার মাঠ, বৃত্তাকার খেলার মাঠ, তার মানে এখানে বের করতে হবে কি রিকোয়ার্ড টু ডু হচ্ছে বৃত্তাকার খেলার মাঠের ক্ষেত্রফল, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, এটা আমাদের বের করতে হবে। তো এবার দেখো এখানে দেওয়া আছে প্রতি মিটারে 21 টাকা হিসেবে খরচ হয়েছে। তাহলে মাঠটি ধরে নেই ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে 21 টাকা খরচ হয় 1 মিটারে। কি করেছে এখানে? বেড়া দিয়ে ঘিরছে। 21 টাকা খরচ হয় 1 মিটারে, 1 টাকা খরচ হয়েছে 1/21 মিটারে। তাহলে 924 টাকা খরচ হয় কত মিটারে? 924, তাই তো, 924 বাই 21 মিটারে। এটাকে কাটাকাটি থেকে ভাগ করে দাও, একবার 21 দিয়ে ভাগ করে দাও। 9 2 24, 4 বার দাও, 4 × 4 4 × 8, 8 4, হ্যাঁ 4 বারে চলে যাচ্ছে। তাহলে এটা হলো তোমার 44 মিটারে। এটা তাহলে টোটালটা বেড়া দিতে খরচ হয়েছে 924, তাহলে সেই টোটাল বেড়াটার দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত? 44 মিটার। তাহলে এটাই হচ্ছে মাঠটার পরিধি। তো ধরি মাঠের পরিধিটা এখানে বলে দিয়েছি যে ধরি মাঠটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর। এটা কি কিসে দেওয়া আছে? মিটার তো না, এত মিটারে, এত মিটার। তাহলে মাঠটির পরিধি ইকুয়াল টু 2 পাই আর। প্রশ্নানুসারে বেরিয়ে গেছে যেটা, এই যে এখানে 44 এত মিটার। প্রশ্নানুসারে 2 পাই আর ইকুয়াল টু 44 और 2 ইন্টু পাই মানে হচ্ছে 22-এর 7 ইন্টু আর ইকুয়াল টু 44। অতএব আর ইকুয়াল টু 44 ইন্টু 7-এর 22 আর 2 নিচে আছে। 44 দিয়ে 22 কাটো 2, 2 2 কেটে গেল, তার মানে 7। তাহলে আরটা কি ধরেছিলাম? মাঠটির ব্যাসার্ধ যখনই পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। অতএব মাঠটির ব্যাসার্ধ সমান 7 মিটার। অতএব মাঠটির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু 7-এর স্কোয়ার, এত বর্গ মিটার। তার মানে 22-এর 7 ইন্টু 7 ইন্টু 7, 7 কেটে গেল, 7 2 × 14 4, হাত থেকে 1, 7 × 14 15 বুঝছো? তাহলে এটাই হচ্ছে এত বর্গ মিটার। এটাই হলো আনসার, এটাই আনসার 154 পয়েন্ট। আচ্ছা, এবার দেখো 9 নম্বর অঙ্কটা, ওই পেজেরই
259 পেজেরই, যে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কে বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে এবং বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, আর প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটা তৈরি করতে মোট কত খরচ হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা বৃত্তাকার কি পার্ক। এই বৃত্তাকার পার্কের কি বলছে 7 মিটার চওড়া রাস্তা আছে, মানে এইটুকুনি চওড়া, এটা হচ্ছে তোমার 7 মিটার 7 মিটার 7 মিটার চওড়া রাস্তা আছে। আর কি দেওয়া আছে, মাঠের পরিধি দেওয়া আছে 352 মিটার দেওয়া আছে মাঠে। আচ্ছা, বের করতে হবে কি সেটা আগে জেনে রাখো, যে রিকোয়ার্ড টু ডু হচ্ছে মাঠের ক্ষেত্রফল আর মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, না মাঠের ক্ষেত্রফল না, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল আর রাস্তাটা তৈরি করতে মোট কত খরচ হবে, আর রাস্তা বাবদ খরচ কত, এই দুটো জিনিস বের করতে হবে। আর এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে 352 মিটার হচ্ছে পরিধি। তো আমরা মাঠের কিন্তু কিছু যাচ্ছি না, এখানে ধরে নেই যে মাঠটির ব্যাসার্ধ হচ্ছে, মাঠটির ব্যাসার্ধ আর এটুকুটা ধরে নিলাম আর মিটার। আর তাহলে রাস্তা সহ তাহলে কত হবে, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ তাহলে কত হবে, এটুকুটা যদি আর হয় আর এখান থেকে যদি 7 হয় তাহলে আর প্লাস 7 হচ্ছে। তাহলে ধরি পার্কটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। আচ্ছা, তাহলে পার্কটির ক্ষেত্রফল, পার্কটির কি হবে, পরিধি, এটা আবার দেওয়া আছে, পরিধি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর রাস্তা সহ পার্কটির কি ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে আর প্লাস 7 মিটার। তাহলে ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। এখন আমাদের একটা দেওয়া আছে, যে পরিধিটা দেওয়া আছে, প্রথম প্রশ্নানুসারে প্রথম না লিখলেও হবে, প্রশ্নানুসারে 2 পাই আর ইকুয়াল টু 352, তাই তো দেওয়া আছে না, এটা দেওয়া আছে 352 বা 2 × 22 × 7 × r ইকুয়াল টু 352। তাহলে r ইকুয়াল টু হচ্ছে 352 × 7 নিচে 22 × 2। আচ্ছা, 2 দিয়ে এটাকে কাটো, 2 কে 2 1 15 7 দুগুণ 14 6 দুগুণ 12, এবার 3 8 8 বার যাচ্ছে 22 দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে 56। তাহলে মাঠটির মানে পার্কটির কত ব্যাসার্ধ বেরোলো, অতএব পার্কটির ব্যাসার্ধ হচ্ছে তোমার, অতএব পার্কটির ব্যাসার্ধ ইকুয়াল টু 56 মিটার। এটা যখন বেরিয়ে গেল তাহলে আমরা এখন সবই বের করতে পারবো। তাহলে রাস্তা সহ চেয়েছে এখানে রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো, এটুকুটা কি করে পাবো, এটা যদি রাস্তা হয়, এটা রাস্তা, এইটুকুটা ক্ষেত্রফল বের করতে বলেছে এবং এটা ইয়ে করতে বাঁধাতে কত খরচ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে মোটটা এখান থেকে দেখো যে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু যদি আমরা মাঠের ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে কি বের করবো আমরা, যে রাস্তা সহ ক্ষেত্রফল, আচ্ছা পার্কের
আর্কটির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই, আর মানে 56 স্কয়ার, এত বর্গ মিটার। এবার রাস্তা সহ তাহলে কত হচ্ছে? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল হচ্ছে পাই 56 প্লাস 7 স্কয়ার, তাহলে পাই ইন্টু 63 স্কয়ার। এটাকে ভেঙে দিয়ে কাটাকাটি করলেও হবে, কিন্তু অত আমাদের ঝামেলা করার দরকার নেই, একবারেই হয়ে যাবে। অতএব দেখো রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু, এটা থেকে এটা যদি বিয়োগ করে দাও তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে পাই ইন্টু 63 স্কয়ার মাইনাস পাই ইন্টু 56 স্কয়ার। এটা একটা ফর্মুলায় চলে যাবে, সেই জন্য আমি এখানে ভাঙালাম না। ভাঙালে কিন্তু তোমার কি হতো, কাটাকাটি করতে বেশি টাইমের দরকার হতো, সেজন্য পাইটা কমন নিয়ে নাও। তাহলে কি হচ্ছে 63 স্কয়ার মাইনাস 56 স্কয়ার, এখানে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে চলে যাচ্ছে। পাই ইন্টু 63 প্লাস 56 ইন্টু 63 মাইনাস 56, এত হচ্ছে রাস্তার এত বর্গ মিটার। তাহলে কি হচ্ছে এখানে 22 7 ইন্টু 6 3 9 5 6 11 ইন্টু 13 7 7 7 কেটে গেল, তাহলে কত হচ্ছে 119 কে 22 দিয়ে গুণ করো, 26 18, তার মানে হচ্ছে 26 18 বর্গ। এটা কিন্তু একটা আনসার চলে আসবে, এটা একটা আনসার। এবার বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে রাস্তাটা বাঁধাতে কত খরচ হবে। অতএব এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 2 নম্বরটা কি, রাস্তা বাঁধাতে মোট খরচ, মোট খরচ কত হচ্ছে ইকুয়াল টু 1 বর্গ মিটারে 20, তাহলে 2618 বর্গ মিটারে কত টাকা খরচা হচ্ছে, এত টাকা। তাহলে মুখে মুখে গুণ হয়ে যাবে 0, 8 2 16 6 হাতে 1 2 কে 2 আর 3, 6 2 12 2 হাতে 1 2 4 আর 5, এত টাকা। এটা একটা आंसर বুঝছো? তাহলে এই হচ্ছে এই গেল তোমার কত 9 নম্বর। আচ্ছা, এবার 15 নম্বর একটা অঙ্ক দেখো। কিছুক্ষণ আগে তোমাদের যে অঙ্কটা মানে ফর্মুলা করালাম, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়, সেটারই একটা অ্যাপ্লিকেশন এখানে দেখো। যে নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে। দেখো ABCD একটা বর্গক্ষেত্র এঁকেছে, যার প্রতিটি বাহু হচ্ছে 12 সেমি করে। বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু দেওয়া আছে 12 সেমি। আর আমার বোন পাশের ছবির মতো, পাশের ছবি মানে এই ছবিটার মতো, ABCD বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এঁকেছে। অর্থাৎ এখানে রেখে এটাকে 6 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তচাপ, 4টে বৃত্তচাপ 4টা কোণায় এঁকেছে। আর কিছু জায়গায় নকশা এঁকেছে এবং মাঝের জায়গাটাকে নকশা করে দেওয়া হয়েছে। তাহলে হিসাব করে নকশা আঁকা অংশের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। নকশা আঁকা অংশের পরিসীমা ও ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এইটুকু অংশটা, এটা পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে দেখো যে এটা একটা বর্গক্ষেত্র, এখানে একই ব্যাসার্ধের মানে 12 সেমি করে বাহুগুলো আছে। তাহলে এখান থেকে 6 সেমি ব্যাসার্ধের এগুলো একটা বৃত্তচাপ আঁকা হয়েছে। এটাকে ডি বিন্দুকে, সি বিন্দু, বি বিন্দু এবং এ বিন্দুকে কেন্দ্র করে 4টে বৃত্তচাপ আঁকা হয়েছে এবং যাদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি করে। অর্থাৎ এইটুকুটা, এইটুকু হচ্ছে তোমার 6 সেমি করে। এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে, বা এটাও ব্যাসার্ধ, এটাও 6, এটাও 6, এটাও 6, 6 সেমি ব্যাসার্ধে 4টি বৃত্তচাপ আঁকা হয়েছে। তাহলে এই যে শেডেড রিজিয়ন যেটা আছে তার পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এখানে নাম দিয়েছি EFGH, এই অংশটার তোমার পরিসীমা কত হবে। তাহলে EFGH অংশের
পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু কি হবে, বৃত্তচাপ। এখানে বৃত্তচাপের বৃত্তচাপ নাম করে লিখলেই হবে, বৃত্তচাপ ইএফ এরকম করে লিখবে, ইএফ যোগ এফজি, এফজি যোগ এফজি আবার জিএইচ, জিএইচ প্লাস এইচই, এইচই এর দৈর্ঘ্য। এটা যদি বের করতে পারি তাহলে আমরা কিন্তু এই গোটা পোর্শনটা পরিসীমাটা বের করতে পারবো। তো তোমাদের ফর্মুলা আমি কি করেছিলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে θ/360 * 2πr। তাহলে rটা আমাদের এখানে জানা আছে, r = 6। তাহলে একটা জিনিস খেয়াল রাখো যে এই প্রত্যেকটার দৈর্ঘ্য কিন্তু একই। তাহলে একটার দৈর্ঘ্য বের করে তাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দেই, 4টে আছে, তাহলে একবারে হয়ে যাবে। তাহলে একবারে আমরা লিখতে পারি 4 * থিটা বলতে এখানে এই যে সূত্রটা, অর্থাৎ θ/360 * 2πr, এটা হচ্ছে চাপ, বৃত্তচাপ, বৃত্তচাপ ইকুয়াল টু এটা। তাহলে এখানে দেখো থিটা বলতে এখানে এই যে প্রত্যেকটা 90 ডিগ্রি করে আছে, এখান থেকে এটা যদি বৃত্ত আঁকা হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে হচ্ছে থিটা মানে 90 ডিগ্রি বাই 360 ইন্টু 2π, আর বলতে এখানে দেখো 6, 2πr এত সেমি। এটা কাটাকাটি করলে যা হবে 90 দিয়ে কাটো, এটা হলো 4, 4 4 কেটে যাচ্ছে। আচ্ছা এখানে পায়ের মানটা বসাতে হবে, 2 * 22 7 * 6 আদেশ। তো এখানে তো আর কাটে না কিছু, তাহলে 44 আর 6 গুণ করতে হবে, 24 4 থেকে 2, যেটা 24 25 26, তাই তো। আর দুগুণ 44 কে 6 দিয়ে 2πr মানে হচ্ছে 6, ঠিকই আছে। আর এদিকে তো কেটে গেল, তাহলে বাই গুণ 44 * 6 বললে কত থাকে, হ্যাঁ 264 7, এটাই আনসার হবে। এটাকে যদি তোমরা পূর্ণ করতে চাও করে দিতে পারো, 7 দিলে 3 7 21, দিলে 54 হচ্ছে, 7 7 49, 9 4 14, 5 আর যায় না, তার মানে হচ্ছে 37 পূর্ণ 5 * 7 এত সেমি। এটা কিন্তু একটা আনসার হয়ে গেল, এটাই একটা আনসার, প্রথম আনসার পরিসীমাটা বেরিয়ে গেল। আচ্ছা এবার দেখো এই শেডেড পোর্শনেরই আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা ক্ষেত্রফল বের করতে গেলে ওই একই ফর্মুলা ইউজ করতে হবে এখানে। তো একটা জিনিস খেয়াল রাখো যে এইটুকু জায়গার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কেমন করে বের করব। বের করতে গেলে আমাদের গোটা প্রথমে বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে এই যে সাদা অংশগুলো আছে এই অংশগুলো বাদ দিতে হবে, বাদ দিলে কিন্তু এইটুকু জায়গাটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো EF GH অংশের ক্ষেত্রফল কিন্তু এটা কিন্তু ছিল পরিসীমা, ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাবো, যে বর্গক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল মাইনাস, মাইনাস কি এই যে বৃত্তকলা, বৃত্তকলা কি কি আছে, বৃত্তকলা AEF, বৃত্তকলা AEF প্লাস AEF, তেমনি FBG প্লাস GHC প্লাস এখানে HED বৃত্তকলা এত এর
টোটাল এই ক্ষেত্রফল থেকে এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু শেডেড পোর্শনের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। কিন্তু এক একটা বৃত্তকলার ক্ষেত্রফল সেই একই ফর্মুলা। তাহলে এখানে দেখো একটু, যে বিসিডি আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 12 স্কয়ার, 12 আছে, তাহলে 12 স্কয়ার মাইনাস প্রত্যেকটা সেক্টর বা এখানে বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো, সেই ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, একই নিয়মে 90 ডিগ্রি বাই 360 ইন্টু পাই, আর মানে হচ্ছে 6 এর স্কয়ার, এত বর্গ সেমি। যেখানে কি করব আমরা, 4টা জিনিস, এগুলো একটা বের করা মানে সব সমান, সেজন্য প্রথমে এখানে আমরা 4 গুণ করে দিই একবারে। এই যে এটা যেরকম করলাম 4 গুণ করে, একই নিয়মে এখানেও কিন্তু আমরা 4 গুণ করে দিচ্ছি। 4 ইন্টু একবারই করে দিই 4, এটুকুটা কেটে দিই, 4 9 36, 4 4 কেটে গেল, বাদ দিব। তাহলে এখান থেকে 22 7 ইন্টু 36 এটুকুটা থাকলো। তাহলে 36 আর 22 গুণ করে 14 12 থেকে 1 3 6 কে 7 12 2 থেকে 1 3 7 72 2 8 9 792 792 বাই 7। এবার এটাকে সরল করো, জানানো যাবে 4 7 88 8 থেকে 2 8 3 0 থেকে 3 7 10 মাইনাস 792 কত হয়, 1008 থেকে 792 বিয়োগ করো তো 16, তাই তো, কতটা 8 216 বাই 7। এটাকে আবার পূর্ণ করে দিতে পারো, 3 7 21 6 গেল না 0 6 7, তার মানে 30 পূর্ণ 6 এর 7, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। এটা একটা অ্যান্সার। এই হলো অ্যান্সার, বুঝছো? এরকম করে অঙ্কগুলো কিন্তু করতে হবে, এরকম বিভিন্ন রকম পিকচার দেওয়া থাকে, আমাদের শুধু ধরতে হবে অঙ্কটা যে কিভাবে করা যাবে, এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করা। এবার আমরা 20 নম্বর অঙ্কটা করবো। দেখো পেজ 261, পেজ 261 পেজ, এর 20 নম্বর অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। যে রাবিয়া একটি বড় কাগজের 21 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকলো। এটা হচ্ছে 21 সেমি বাহু বিশিষ্ট, মানে সবগুলো 21 21 করে 21 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকলো এবং ওই সমবাহু ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। তাহলে সেই রঙিন জায়গার ক্ষেত্রফল বা সেই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত, এটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু দেওয়া আছে 21 সেমি করে, এবং অন্তর্বৃত্ত মানে কি, অন্তর মানে ভেতরে, অর্থাৎ ত্রিভুজের ভেতরে যে বৃত্তটা আঁকানো হয়েছে সেটাই হচ্ছে অন্তর্বৃত্ত। এখন এই অন্তর্বৃত্তকে রঙিন করা হয়েছে, তাহলে সেই অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা যা মধ্যম একই হয় সাধারণত। তো এখানে এবং এটাও তোমাদেরকে জানতে হবে যে একটা ত্রিভুজের 3টি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ভর কেন্দ্র। এখানে জি যদি হয় তাহলে এটাকে জি কে বলা হচ্ছে ভর কেন্দ্র। মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হচ্ছে কি, বা মিলিত হয় সেটাকে বলা হচ্ছে কি, ভর কেন্দ্র। এবং ভর কেন্দ্রে মধ্যমা কি হয়, 2:1 অনুপাতে বিভক্ত হয়। এখানে দেখো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তো এক্ষেত্রে এডি হচ্ছে মধ্যমা এবং এটাই হবে উচ্চতা। তো এডি যে মধ্যমা আছে সেটা 2:1 অনুপাতে, এখানে আমি বললাম যে 2:1 বলতে কি বোঝা যাচ্ছে, এইটুকু যা দৈর্ঘ্য এইটুকু দৈর্ঘ্য, এটা যদি 2 ভাগ হয় তাহলে এটা 1 ভাগ হবে, প্রত্যেক ক্ষেত্রে তাই, এটা 2 ভাগ এটা 1 ভাগ, এটা যদি 2 ভাগ হয় তাহলে এটা 1 ভাগ, অর্থাৎ টোটালটা যদি 3 ভাগ হয় তাহলে OA ইকুয়াল টু 2 ভাগ হবে আর OD ইকুয়াল টু 1 ভাগ হবে। অর্থাৎ এখানে AO ইস টু OD, তাহলে কত হচ্ছে, AOটা হচ্ছে 2:1, এটাকে জানতে হবে।
এবার দেখো যেহেতু ও কেন্দ্র ধরে নিলাম কেন্দ্রটা ও, এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যদি বের করতে পারি আমরা, তাহলে আমরা কি করতে পারবো, এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখানে ব্যাসার্ধ বলতে ওডিটাই ব্যাসার্ধ, আবার এখান থেকেও এদিকেও যোগ করতে পারবো, এটাও একটা ব্যাসার্ধ হবে, এটাও একটা ব্যাসার্ধ হবে। তো আমরা এখন ওডি দৈর্ঘ্যটা আগে বের করবো। তো এখন দেখো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে উচ্চতার ফর্মুলা আমাদের জানা আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা কি, বা ত্রিভুজ এবিসি এর উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এডি ইকুয়াল টু কি, √3/2 ইন্টু বাহু, বাহু মানে হচ্ছে 21, এত সেমি। √3/2 ইন্টু বাহু আগে পড়িয়েছি তোমাদের, তাহলে কত হচ্ছে 21 √3/2। এটা গেল গোটা এডিটা। এবার আমাকে বের করতে হবে ওডি। আচ্ছা, ওডি ইকুয়াল টু কি হচ্ছে, ওডি ইকুয়াল টু 1/3 অফ এডি। তাহলে 1/3 ইন্টু, মানে ওডিটা হচ্ছে গোটাটা যদি 3 ভাগ হয় তাহলে তার 1 ভাগ, একটা অংশ। তাহলে এডি মান আমরা পেয়ে গেছি 21 √3/2, এত সেমি। এখানে কাটাকাটি করে দাও 7, তার মানে 7 √3/2 সেমি। ওডি পেয়ে গেলাম। ওডি পাওয়া মানে এটাই হচ্ছে ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। অতএব ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 7 √3, এখানে আর মনে মনে ভাবতে পারো 7 √3/2 সেমি। আচ্ছা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কি হবে, ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল, ওই বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার, পাই ইন্টু আর স্কয়ার, মানে হচ্ছে 7 √3/2 তার স্কয়ার, এত বর্গ সেমি। এখানে মান বসিয়ে দিলে যা হবে 22/7 ইন্টু 7 7 49, আর √3 থেকে স্কয়ার করলে 3 থাকছে, আর 2 2 4। ওটা দেখো 7 7 49 7, তারপরে এখানে 2 2 4, 11 2 22। তার মানে এখানে কত হলো, 7 11 77 ইন্টু 3/2, 3 7 21, 1 হাত থেকে 2, 3 7 21, 22 23/2। এটাকে এভাবে রাখতে পারবো, পয়েন্ট করে দিতে পারো, 2 কে 2, 2 কে 2, 1 10, 5 2 10, 5, এরকম রাখতে পারো। আচ্ছা, তাহলে এত কি বর্গ সেমি। অন্তর্বৃত্ত, ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এত, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্র, এটা কিছু অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু এত। এই যে এইটুকুটার ক্ষেত্রফল, এই গোটা বৃত্তটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আমরা এটাই আছে। আচ্ছা, 20 নম্বর হলো। এবার দেখো 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা বলছে যে একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি হলে ত্রিভুজটির প্রত্যেকটা বাহু কত হবে। আগের অঙ্কটা আমরা কি বললাম, সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া ছিল, তার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। আর এবার কি বলেছে যে পরিবৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, ঠিক উল্টোটা। তো অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাপারটা একটু দেখো। অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভেতরে ছিল বৃত্তটা, আর পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের বাইরের দিকে যে বৃত্তটা, সেটা হচ্ছে পরিবৃত্ত। এখানে বের করতে বলেছে যে এখানে এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু বাহুর দৈর্ঘ্য বলা নেই, এটাই বের করতে বলেছে। অর্থাৎ রিকোয়ার্ড টু ডু হলো ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহু ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে এই
সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রের মানে পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, এই বৃত্তটার ক্ষেত্রফলটা দেওয়া আছে পাই আর স্কয়ার সমান হচ্ছে কি 662। এখানে দেখো এই যে পরিবৃত্তটা আঁকানো হয়েছে সেখানে এর ব্যাসার্ধ কোনটা দেখো দেখি, এখানে ওএ হচ্ছে ব্যাসার্ধ, এইটুকুটাই হবে তোমার ব্যাসার্ধ, আর আর মানে এইটুকুটা ওএ, এই পরিবৃত্তের ব্যাসার্ধ হবে ওএ অথবা ওবি অথবা ওসি। তো এই ওএটা কি হচ্ছে গোটা কিন্তু উচ্চতা এডি 2/3 অংশ, উপরেরটা 2, ওএ ইকুয়াল টু 2 ভাগ আর ওডি ইকুয়াল টু 1/3। আগে অন্তর্বৃত্তের ক্ষেত্রে কিন্তু 1/3 অংশটাই হচ্ছিল ব্যাসার্ধ, এখানে 2/3 অংশটা এখানে ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো পরিবৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু এখানে ওএ ধরে নিলাম, ইকুয়াল টু হচ্ছে তোমার ব্যাসার্ধ ইকুয়াল টু ওএ, সেটা আমাদের বের করতে লাগবে। আচ্ছা, এখানে দেওয়া আছে ক্ষেত্রফল প্রশ্ন অনুসারে, এখানে দেওয়া আছে প্রশ্ন অনুসারে পাই আর স্কয়ার ইকুয়াল টু 462। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেলি। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়াল টু 462। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 462 ইন্টু এদিকে নিয়ে আসো, তাহলে 7 22। এবার 22 দিয়ে 22 দুগুণ 44, 45 46 কাটে, 22 দুগুণ 44, 45 46 আর 22 একটু 22, তার মানে হচ্ছে 21 ইন্টু 7 আর স্কয়ার ইকুয়াল বা আর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এটাকে 3 গুণ 7 গুণ 7 করো, আর ইকুয়াল টু এত, তার মানে 7 এর উপর বর্গমূল হয়ে যাচ্ছে এত। তাহলে আর ইকুয়াল টু বললো 7√3। তাহলে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ ওএ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 7√3। এটা কি 7√3 এত সেমি, এত সেমি পেয়ে গেলাম। এবার এই প্রতিটা বাহু এখানে বের করতে বলেছে। এখন ওএটা হচ্ছে এডির 2/3। এখানে দেখো যে ওএ ইকুয়াল টু আমরা পেলাম 7√3 বা ওএ ইকুয়াল টু 2/3 অফ এডি। আমাদের এডিটা বের করতে হবে, এডি ইকুয়াল টু 7√3 বা এডি ইকুয়াল টু 7√3 ইন্টু 3/2, তার মানে হচ্ছে 3 সাথে 21√3/2। এডি ইকুয়াল টু হচ্ছে এডি মানে উচ্চতাটা, উচ্চতা এডি উচ্চতা সমবাহু ত্রিভুজটার উচ্চতা পাওয়া গেল এত সেমি। আবার আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা কি, যে √3/2 ইন্টু বাহু, সেটা ইকুয়াল টু এটা করে দিব, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আচ্ছা, প্রশ্ন অনুসারে এটা আছে প্রথম প্রশ্ন অনুসারে, এটা 2 নম্বর প্রশ্ন অনুসারে কি √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু বেরিয়ে গেছে এটা 21√3/2। অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু ইকুয়াল টু হচ্ছে 21√3/2 ইন্টু এটাকে এখানে নিয়ে যাও 2/√3, √3 কেটে গেল, 2 কেটে গেল, হলো 21। অতএব এই যে সমবাহু ত্রিভুজ টির প্রতিটি বাহু ইকুয়াল টু 21 সেমি। এটাই অ্যান্সার। আগের অঙ্কটা ঠিক উল্টোটা। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি করে বের করতে হয় সেটা জানতে হবে তোমাদের, আর অন্তর্বৃত্তের পরিধি কি মানে ব্যাসার্ধ কি করে বের করতে হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে কিন্তু 1/3 অংশটাই হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর পরিবৃত্তের ক্ষেত্রে 2/3 অংশটা এইটুকুটা হচ্ছে তোমার, বা এইটুকু অংশটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। এটা খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি অন্তর্বৃত্ত পরিবৃত্ত দুটো এক্সাম্পলই কিন্তু করালাম, যাতে তোমরা বুঝতে পারো যে কোন ক্ষেত্রে কত হচ্ছে। আচ্ছা, এবার দেখো 23 নম্বর অঙ্কটা।
সময় অভাবে আমি তোমাদের করে দিতে পারিনি, এটা করে দিলাম, আগে থেকে করে নিয়েছি। একটু দেখো এখানে যে 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ এবিসি, এখানেও একটা ত্রিভুজ এবিসি আছে, যার প্রত্যেকটা বাহু এখানে দেওয়া আছে, একটা 15, একটা 20, একটা 25, 15, 20, 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ দেওয়া আছে, তার অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে দেখো যে আমরা প্রথমে কিন্তু 2 নম্বরটা পরিবৃত্তটা আগে দেখি, এটা খুব সহজ ব্যাপারটা, যে যেহেতু বাহু মানে ত্রিভুজটা কি টাইপের সেটা কিন্তু বলা নেই, তো বাহুগুলো দেওয়া আছে 15, 20 আর 25। তাহলে আমরা একটু চেক করি। তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার করলে কত হয়? 225 প্লাস 20, 20 কত হয়? 400। তার মানে 625। 625 মানে কি? 25 স্কোয়ার, 25 স্কোয়ার। তাহলে কি হচ্ছে যে লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি সি হচ্ছে সমকোণী, এটা সমকোণী ত্রিভুজ। এবং এটাও তোমাদের জানতে হবে যে সমকোণী ত্রিভুজে যদি হয়, যদি ত্রিভুজটা যদি সমকোণী হয়, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই হচ্ছে পরিবৃত্তের কি কেন্দ্র, এবং মধ্যবিন্দুটাই হচ্ছে পরিবৃত্তটার কেন্দ্র। তাহলে অতিভুজের অর্ধেকটা হবে সেই পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 25, তাহলে এই ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে? ও কেন্দ্রীয় পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 25/2। সমকোণী ত্রিভুজ হলেই কিন্তু অতিভুজের অর্ধেকটাই হবে পরিব্যাসার্ধ। তাহলে সেখান থেকে ব্যাসার্ধ যখন পেয়ে গেছি, তাহলে পাই আর স্কয়ার করে দিয়ে বের করলাম। এটাই হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল, এটা একটা অ্যান্সার। এবার বলছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে, এটা বের করা একটু ঝামেলা আছে। দেখো অন্তর্বৃত্ত মানে ভেতরের দিকে এই যে ত্রিভুজটা মানে বৃত্তটা, সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে। এখানে কি করা হয়েছে যে এই যে এবিসি ত্রিভুজ ও কেন্দ্রীয় বৃত্ত, তো এখানকার ব্যাসার্ধ আমাদের জানা নেই, ব্যাসার্ধগুলো কি করে আমরা বের করব? তাহলে এগুলো সাধারণত কি হয়, এই বাহুগুলোর উপর 3টে লম্ব টানা, বিসির উপর ওডি, এবির উপর ওএফ আর এসির উপর ওই, 3টি লম্ব টানলাম। এরপর এই যে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, ওগুলো দিয়ে যুক্ত করে দিলাম, এও, ওবি আর ওসি যুক্ত করলাম। তাহলে এখানে কিন্তু 3টে ত্রিভুজ উৎপন্ন হলো, এ ও বি, বি ও সি, সি ও এ। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে বের করবো? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি হাফ ভূমি মানে হচ্ছে তোমার 20, উচ্চতা হচ্ছে 15 করে এত বর্গ সেমি পেয়ে গেলাম। এখন এই যে 3টে ত্রিভুজ পেলাম, সেই 3টে ত্রিভুজের টোটাল যে ক্ষেত্রফল সেটা কিন্তু এই বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এবং প্রত্যেকটা উচ্চতাকে আমি ধরে নিলাম আর, সেটাই হচ্ছে কিন্তু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখন এই দুটোকে যদি ইকুয়াল করে দেই আমরা, 3টে বৃত্তের মানে 3টে ত্রিভুজের মোট ক্ষেত্রফল বড় ত্রিভুজের ক্ষেত্রফলের যদি সমান করে দেই, তাহলে কিন্তু আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তাহলে আর হলো, সেই আরটা হচ্ছে ওই, ওডি, ওই আর ওএ ধরে নিলাম। তাহলে এবিসি মানে হচ্ছে এওবি, বিওসি আর সিওএ বা এওসি এর ক্ষেত্রফল। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে পাচ্ছি? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ, এটা হবে তোমার ভূমি, আর উচ্চতা হচ্ছে ওএফ। ওএফটা ধরে প্রতি ক্ষেত্রে উচ্চতা এখানে আর ধরে নিচ্ছে সমান। আচ্ছা, আর পেলাম এটা এই ক্ষেত্রেও তাই, হাফ ভূমি মানে হচ্ছে 20, উচ্চতা হলো আর, এক্ষেত্রেও তাই করে নিয়ে এখানে ক্যালকুলেশন করে দেখ আমরা এই টোটাল যে ক্ষেত্রফল সেটা কিন্তু বড় ত্রিভুজটা অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান 150। এখান থেকে বের করে নিলাম আর এর মান, আর মানে হচ্ছে সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি 5, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার করে ক্যালকুলেশন মিলে যাচ্ছে। তাহলে এই দুটো অন্তর্বৃত্তের, এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হলো তোমার, এটা হলো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, এটা হলো পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আজ এখানে এইটুকুই থাক, আরও যে অঙ্কগুলো বাকি থাকলো সেই অঙ্কগুলো আশা করি এই অঙ্কগুলোর হেল্প নিয়ে করতে পারবে। তাছাড়া বইয়ে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো ভালো করে দেখবে। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে সেই অঙ্কটার নম্বরটা দিয়ে দেবে, আমি সলভ করে পাঠিয়ে দেবো।
আজ তাহলে এখানে শেষ করছি।